প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর ম্যাথ এর শতকরা বা পার্সেন্টেজ এই নিয়ে একটু আলোচনা করব। এখন শতকরা কথাটার মধ্যেই কিন্তু হিসাবটা নিহিত আছে। শত মানে হচ্ছে 100, আর করা মানে অঙ্ক কষা। তাহলে 100-র মধ্যে কত হবে এইটাকে হিসেব করাই হচ্ছে আমাদের শতকরা। দেখো, শতকরাকে আমরা যে চিহ্নটা দিয়ে ব্যবহার করি এটার নাম হচ্ছে পার্সেন্টেজ, বা বাংলায় বলা হয় হার। যেমন 5%, এই কথাটার অর্থ হলো 100-র মধ্যে 5। এখন 100 টাকার মধ্যে হলে 5 টাকা হবে, 100 মিটারের মধ্যে হলে 5 মিটার হবে, 100 কিলোগ্রামের মধ্যে হলে 5 গ্রাম হবে। তাহলে এককটা যা বলবে সেই অনুযায়ী এটা নির্ধারিত হবে। এখন দেখো, আমরা শতকরাকে ভগ্নাংশে বা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি বা রূপান্তরিত করতে পারি। যেমন একটা উদাহরণ নিই, 15% সমান আমরা লিখতে পারি 15/100। দেখো, যখন 100 দিয়ে এটাকে ভাগ করে দেব তখন কিন্তু এই পার্সেন্টেজ কথাটা কিন্তু আর এখানে থাকবে না, তাহলে শুধুই এটা ভগ্নাংশ হয়ে গেল। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 3/20। তাহলে 15% এটা ভগ্নাংশে পরিণত হলো কত না 3/20 অংশে। আবার ঠিক উল্টো দিকে যদি এই 3/20-কে আমরা শতকরায় প্রকাশ করতে চাই বা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, তাহলে কি করে করব না, তখন এই ভগ্নাংশকে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 3 × 100/20। দেখো, এইখানে 100 দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পার্সেন্টেজ কথাটা, এই পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। যদি আমরা 100 দিয়ে গুণ করার পরে এই চিহ্নটা না দিই তাহলে কিন্তু এই গোটা ব্যাপারটাই কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। তাহলে 100 দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে এটা পার্সেন্টেজ হয়ে গেল, এটাও ক্যালকুলেট করে হয়ে দাঁড়ালো 15%। এবার দেখো, কয়েকটা ছোটো ছোটো জিনিস যদি একটু আলোচনা করে দিই, যে 80 টাকার 15%, তাহলে কত হবে না 80 গুণিত 15/100। পার্সেন্টেজটা যেই উঠে গেল এটা ভগ্নাংশ আকারে চলে এলো, তাহলে 15/100, এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 12 টাকা। আবার দেখো, যদি তোমাকে এরকম বলা হয় যে 2 টাকা, এই 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। অর্থাৎ দুটো ওজন দেয়া আছে, এটা শতকরা কত হবে সেটা আমাকে প্রকাশ করতে হবে। এখন শতকরায় যখনই প্রকাশ করব, তাহলে যেটাকে প্রকাশ করতে হবে শতকরায় সেটাকে আমরা উপরে লিখব। যেমন এখানে আছে 2 কিগ্রা 250 গ্রাম, সেটাকে উপরে লিখলাম। এটাকে 100 দিয়ে গুণ করলাম, আর নিচে যার মধ্যে শতকরা হিসাব করব, অর্থাৎ 0.72 কুইন্টাল। এই সবগুলোকেই কিন্তু আমরা একই এককে নিয়ে যাব, অর্থাৎ গ্রামে। এখানে 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম, আবার 1 কুইন্টাল সমান 100 কিগ্রা। তাহলে 0.72 কুইন্টাল, তাকে 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো কিগ্রা। তাকে আবার 1000 দিয়ে গুণ করলাম, তাহলে হলো গ্রাম। আর আগেরটা 2 কিগ্রা 250 গ্রাম, সেটা হয়েছে 2250 গ্রাম। এখান থেকে এটা ক্যালকুলেট করে আমরা পেলাম 25/80, অর্থাৎ এটাকে যদি আরও একটু ভাগ করে দিই তাহলে হবে 3.25 গ্রাম। যেহেতু এটা আমরা শতকরার মধ্যে হিসাব করছি, ওই জন্য এককটা ব্যবহার করছি। যদি আমরা হার লিখি তাহলে এখানে পার্সেন্টেজ লিখব। এবার দেখো, কয়েকটা সমাধান নিয়ে যদি আমরা একটু আলোচনা করি।
পেজ নাম্বার 112, 11 দাগের সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করি। তাহলে এই হলো সমস্যা। এবার দেখো এখানে সমাধানটা করতে গেলে আমরা দুটো ভাবে করতে পারি। যেহেতু এখানে আমাকে পার্টিকুলার বলে দেয়নি যে ত্রৈরাসিক নিয়মে করতে হবে বা ঐকিক নিয়মে করতে হবে, তাহলে কোনো কিছু বলে দেওয়া না থাকলে তুমি যে কোনো পদ্ধতিতে অর্থাৎ ত্রৈরাসিক বা ঐকিক নিয়ম দুটো পদ্ধতিই অঙ্কটা তুমি করতে পারো। এখন দুটো পদ্ধতি আমি তোমাদের দেখালাম, যেটা তোমাদের মনে হবে তুলনামূলকভাবে সহজ বা করতে পারবে সেটাই তোমরা করবে। তাহলে এর আগেও আমরা ত্রৈরাসিক করেছি, তাহলে ত্রৈরাসিকের ক্ষেত্রে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিক হচ্ছে বিদ্যুতের বিল টাকা আর ছাড় সেটাও টাকা। তাহলে 100 টাকা যখন বিদ্যুৎ বিল, ছাড় পাচ্ছি 15 টাকা, আর 54 টাকা যখন ছাড় পেয়েছি তখন বিদ্যুৎ বিল কত, এটা জিজ্ঞাসা ছিল। এখন এই বিদ্যুৎ বিল আর ছাড়ের মধ্যে কি সম্পর্ক সেটা আগে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিল যত বাড়বে ছাড়ও আমার তত বাড়বে বা ছাড় আমি বেশি পাবো। তাহলে বিদ্যুৎ বিল আর ছাড় পরস্পর সমানুপাতি, সরল সমানুপাতি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে 100 জিজ্ঞাসা চিহ্ন সমান 15:54। তাহলে এখান থেকে এটাকে ভগ্নাংশের আকারে লিখব, মানে জিজ্ঞাসা চিহ্ন যেদিকে থাকে সেদিকে সেটাকে প্রথমে বাঁ দিকে রেখে গুণ করব আর ডান দিকটা কোনাকুনি গুণ করে নিলাম। এখান থেকে আমরা বিদ্যুতের বিল পেলাম কত না 100 × 54/15, তাহলে এটা কাটাকাটি করে হলো 360 টাকা। এইটা গেল ত্রৈরাসিক পদ্ধতি। এরপরে যদি আমরা এটাকেই ঐকিক নিয়মে করি, সমস্যাটা যেমনভাবে লিখছিলাম ঠিক একই রকমভাবে লিখব। এবারে সম্পর্কটা যেহেতু সরল সমানুপাতি, তাহলে আমরা লিখব কি না 15 টাকা ছাড় হলে বিদ্যুৎ বিল হচ্ছে 100 টাকা, 1 টাকা ছাড় হলে বিদ্যুৎ বিল 100/15, 54 টাকা বিদ্যুৎ বিল হলে তাহলে 100 × 54/15, এটাও কাটাকাটি করে হচ্ছে 360 টাকা। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। এবারে দেখো এরপরে যে সমস্যাগুলো করব সেগুলো মূলত একটা করেই সমাধান করব। 15 দাগে একটা অঙ্ক আছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করি। তাহলে আগের মতোই এটা লিখব গণিতের ভাষায়। সমস্যাটি হলো প্রদত্ত ভোট মানে যে ভোটটা পড়েছে, বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট মানে এখান থেকে যে ভোট পড়েছে তার মধ্যে থেকে বিজয়ী প্রার্থী কতটা ভোট পেয়েছে। না 100টা ভোট পড়লে এ পেয়েছে 65টা, আর ওখানে দেখো বলছে ভোটারদের 80% ভোট দিয়েছে, তাহলে 80টা ভোট দিয়েছে তখন এটা কত হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে তিনি মোট ভোটের শতকরা মানে এটা প্রদত্ত ভোটের, ভোট কেন্দ্রের মোট ভোটারের নয়, কিন্তু যেটা ভোট পড়েছে তার শতকরা চেয়েছে, তাহলে প্রদত্ত ভোটের, ওই জন্য প্রদত্ত ভোট আর বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট। তাহলে এবারে আমরা একটা পদ্ধতির সমাধান করছি। তাহলে 100টি প্রদত্ত ভোট হলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে 65টি, একটা হলে কত হবে না 65/100। 80টা যদি ভোট পড়ে তাহলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হবে কত না 65 × 80/100, এটা ক্যালকুলেট করে দাঁড়াবে 52। অর্থাৎ তিনি মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছে, বা যদি
বলা হয় প্রদত্ত ভোটের শতকরা হার, তাহলে হার বললে এখানে 52% বলা হবে। এরপরে দেখো এক্ষেত্রে এগুলো একটু গতানুগতিক নয়, তার মধ্য থেকে একটু আলাদা। অঙ্কটা পড়লেই তুমি বুঝতে পারবে যে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। বলছি পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, আর উভয় বিষয়ে A+ পায়নি। এখন অঙ্কটা একটু দু একবার ভালো করে পড়বে, পড়ে এখান থেকে দুটো জিনিস একটু ক্লিয়ার করবে। সেটা হচ্ছে দুটো বিষয়ে পরীক্ষা হয়েছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অঙ্ক। এবারে বলছে এই বাংলা এবং অঙ্কের উভয় বিষয়ে মানে দুটোতেই A+ পেয়েছে 65%। এই 65% ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা কি হয়েছে না বাংলাতেও A+ পেয়েছে, অঙ্কতেও A+ পেয়েছে। কিন্তু এমন অনেক পরীক্ষার্থী আছে যারা বাংলায় A+ পেয়েছে আবার অঙ্কে A+ পায়নি। আবার কিছু ছাত্রী আছে যারা অঙ্কে A+ পেয়েছে আবার বাংলায় A+ পায়নি। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে যদি প্রথমে আমরা শতকরা ক্যালকুলেশনটা করি, সেটা কিরকম না উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে না 85 মাইনাস 65% সমান 20%। তাহলে 20% এরা কি করেছে না শুধু বাংলায় A+ পেয়েছে, যারা হয়তো অঙ্কে পায়নি। সেরকম শুধু অঙ্কে A+ পেয়েছে 70 মাইনাস 65% সমান 5%, যারা বাংলায় আবার A+ পায়নি। তাহলে এখন এই উভয় বিষয়ে A+, শুধু বাংলায় A+, শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন না 65%, 20% আর 5%, এটাকে যোগ করে দিলে আমরা পাচ্ছি 90%। তাহলে 90% কি হয়েছে না উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে। তাহলে উভয় বিষয়ে A+ পায়নি কারা না সেটা হচ্ছে 100 মাইনাস 90% সমান হচ্ছে 10%। এই 10% পরীক্ষার্থী কিন্তু না বাংলায় A+ পেয়েছে না অঙ্কে A+ পেয়েছে। এবার দেখো এইটার সাপেক্ষে যদি আমরা হিসাবটা করি তাহলে কিন্তু খুব সোজা হয়ে যাবে। যেমন মোট পরীক্ষার্থী 120 জন, তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে না 120 ইন্টু 65/100, উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, তাহলে 65/100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কাটাকাটি করে দাঁড়ালো 78 জন। এবারে শুধু বাংলায় A+ পেয়েছে, তাহলে 120 ইন্টু 20%, তার মানে 20/100, এটা কাটাকাটি করে দাঁড়ালো 24 জন। শুধু অঙ্কে A+ পেয়েছে সমান 120 ইন্টু 5%, মানে 5/100, এটাও ক্যালকুলেট করে দাঁড়ালো 6 জন। উভয় বিষয়ে A+ পায়নি, সেটা কত না সেটা হচ্ছে 10%, তাহলে 120 ইন্টু 10/100 সমান 12 জন।
তাহলে এইভাবে এই অঙ্কগুলো কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করব। দেখো এইখান থেকে শেষের দিকে একটা অঙ্ক আছে 19-এর দাগের, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটির 10% করে বৃদ্ধি করা হয়, 10% করে বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? হিসেব করে লিখি। দেখো এর আগে আমরা আগের ক্লাসে 4 দেয়ালের ক্ষেত্রফল সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যদি মনে না থাকে তাহলে আমি ফর্মুলাটা একটু এখানে ব্যবহার করে দেব। তাহলে সমস্যাটা আগে সমাধান করার চেষ্টা করি। তাহলে ঘরটির দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। ঘরটির তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? না 4 দেওয়ালের ক্ষেত্রফলের একটা ফর্মুলা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস প্রস্থ গণিত উচ্চতা প্লাস উচ্চতা গণিত দৈর্ঘ্য এত বর্গ একক। এই ফর্মুলাটা এখানে একটু লিখে দিলাম। তাহলে মানগুলো বসিয়ে দিলাম, সমান 2 ইন্টু প্রথম ব্র্যাকেট দিলাম 15 গণিত 10 প্লাস 10 গণিত 5 প্লাস 5 গণিত 15 এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করে পেলাম 150, এটা মাঝেরটা 50, পরেরটা 75, এই তিনটেকে যোগ করে পেলাম কত না 275। তাহলে 2 গণিত 275 বর্গমিটার, এটা গুণ করে দাঁড়াচ্ছে 550 বর্গমিটার। তাহলে ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত না 550 বর্গমিটার। এখন বলছে এই ঘরটার প্রত্যেকটাকে যদি আমি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে 10% করে বাড়াতাম, তাহলে কতটা করে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতো? না সেটাকে লিখছি যে 10% বৃদ্ধিতে ঘরটির দৈর্ঘ্য মানে আগে যা ছিল 15 মিটার তার 10% বাড়লো, তাহলে 15 ইন্টু 10/100 এত মিটার। তাহলে এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 15 প্লাস 1.5 মিটার যোগ করলে হলো 16.5 মিটার। ঠিক একই রকমের প্রস্থ আগে ছিল 10, 10-এর 10% মানে 1, তাহলে 10 প্লাস 1 সমান 11 মিটার। উচ্চতা আগে ছিল 5, 5-এর 10% সমান 0.5, তাহলে এটা দাঁড়ালো 5.5 মিটার। তাহলে এখন ঘরটার 4 দেয়ালের ক্ষেত্রফল হতো কত? সমান তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মানে 16.5 গণিত প্রস্থ হচ্ছে 11 প্লাস 11 গণিত উচ্চতা 5.5 প্লাস 5.5 গণিত 16.5 এত বর্গমিটার। আগে যেহেতু সূত্রটা বলেছি সেই অনুযায়ী মানটা একটু বসিয়ে নেবে। তাহলে প্রথমটা ক্যালকুলেট গুণ করে পেলাম 181.5, পরেরটা গুণ করে পেলাম 60.5, পরেরটা পেলাম 90.75, তিনটেকে যোগ করে পেলাম 332.75। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করে পেলাম 665.5 বর্গ মিটার, 665.5 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হলো না এখন হয়েছে 665 আর আগে ছিল 550, তাহলে 665.5 মাইনাস 550 এত বর্গমিটার, এটা বিয়োগ করে পেলাম 115.5 বর্গমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো না ক্ষেত্রফল বৃদ্ধি তাকে 100 দিয়ে গুণ করব আর প্রথমে যে ক্ষেত্রফল ছিল সেটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 115.5 গণিত 100 ডিভাইডেড বাই 550।
এখানে দশমিকটা উঠালাম, একটা শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 11 দিয়ে কাটলাম, 5 11 55, 11কে 11 ভাগ করা যায় না, শূন্য খেলো, তাহলে 5 11 5, 5 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5 সমান 21 বর্গ মিটার। এই হলো উত্তর। এখানে মোটামুটি আজকের সমস্যাগুলো নিয়ে কিছু আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের কিছু সমস্যা হয় তাহলে আমাকে তোমরা জানাবে, পরে আবার তোমাদের কিছু সমস্যার সমাধান করে দেবো।